নাগরিক সমাজ কতটা সচেতন? সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা। দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24 এই সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছি ইস্পাহানি মির্জাপুর চা। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা নির্ধারিত বিষয়ের উপরে আলাপ আলোচনা করব। তার আগে জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশে কিস্তিতে ঘুষ নেন সরকারি কর্মকর্তারা, এমন একটি ফটো কার্ড এবং ভিডিও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। খবরটি বিভ্রান্তিকর। সরকারি কর্মকর্তাদের ঘুষ নেওয়ার ঘটনাটি ভারতের গুজরাটের, বাংলাদেশের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার হচ্ছে যে বাংলাদেশে পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সাপের কামড়ে মৃত্যু হয়। এই সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জানিয়েছে দাবাটি আংশিক মিথ্যে। আম খাওয়ার পর কোমল পানীয় পান করা উচিত নয়, কেননা আমের সাইট্রিক অ্যাসিডের সাথে কোমল পানীয়ের জৈব অ্যাসিড মিলে শরীরে বিষক্রিয়া হয় এবং এর ফলে মৃত্যু হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন দাবিটি সঠিক নয়। আমে যেই সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড রয়েছে তার সাথে কোমল পানীয়ের ফসফরিক অ্যাসিড তেমন বিক্রিয়া করে না। সামাজিক মাধ্যম থ্রেডসে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে একটি টানেলের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে যে ছবিটি গাজা এবং মিশরের মধ্যে সংযোগ স্থাপনকারী টানেলের। খবরটি গুজব। ছবিটি উত্তর গাজার একটি টানেলের, যেটি ব্যবহার করে হামাস 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ করে। কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ফিলিস্তিনে আগ্রাসন এবং যুদ্ধনীতির প্রতিবাদে ইসরায়েলি পণ্য তথা কোক বর্জনের ডাক। গ্রহণ বা বর্জনের ইতিহাস শত শত বছরের পুরনো। তা কখনো রাজনৈতিকভাবে, কখনো আন্তর্জাতিক, আবার কখনো দেখা যায় ধর্মীয়ভাবে সংগঠিত হয়ে থাকে। এই বয়কট বা গ্রহণের ফলে কে লাভবান হন বা কে ক্ষতিগ্রস্ত হন, সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবার জন্য আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি গ্রহণ, বর্জন এবং অর্জন। এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এবং অনলাইনে যুক্ত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। জনাব মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। বিভিন্ন বৈশ্বিক কোম্পানি, বিশেষ করে যেসব কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের পণ্য বয়কটের ডাক দেওয়ার এই প্রচারণা সর্বপ্রথম শুরু হয়েছিল 2005 সালে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে প্রায় 170টি ফিলিস্তিনি নাগরিক সামাজিক সংস্থা এটি চালু করেছিল। এবং আমরা অতি সম্প্রতি এখন দেখতে পাচ্ছি যে ইসরায়েল গাজা যুদ্ধে শুরু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পণ্য বয়কটের একটা ঘোষণা দেওয়া হয়েছে। এবং ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখছি কোকাকোলা যেই পানীয় যে ব্র্যান্ডটি রয়েছে সেটি বয়কটের একটা ডাক তারা দিয়েছেন। এবং আরেকটা বিষয় দেখা যায় যে তাদেরই কিন্তু ইসরায়েলের আরও 3টি প্রোডাক্ট রয়েছে, স্প্রাইট, ফান্টা এবং কিনলে, এই 3টি পণ্য কিন্তু বয়কটের কোনো ঘোষণা দেওয়া হয় না। তো কেবলই কোকাকোলার বিষয়ে এটি কেন? আচ্ছা, ধন্যবাদ। মনে হয় মোয়াজ্জেম আরও শুরুটা ভালো করতে পারতো। এই বয়কট বা আমরা অবশ্যই এই ইতিহাসে 2005 না, আরও আগেও আছে, আরও আগে পৃথিবীর বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটছে। আমি ইসরায়েল ইস্যুটা বলছিলাম। আমি বলছি যে এইগুলো দিয়ে এক ধরনের আবেগ, উত্তেজনা প্রকাশ করা যায়, অথবা বলতে পারেন যে একেবারে স্থূল সহমর্মিতা, এই জাতীয় জিনিস। আমি স্থূল শব্দটা ইউজ করলাম যে এই দিয়ে আসলে খুব একটা বড় ধরনের সাপোর্ট তৈরি করা যে বিষয়টা, এটা হয় কিনা মানে খুবই সন্দেহ আসছে। এটা আপনি যেটা বললেন
যে কোকাকোলা একদম নাম ধরে কোকাকোলা বর্জন, অ্যান্ড এটার আহ্বান কোথায় আসছে? ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, টুইটার, এইসব মানে যেগুলো, এগুলোর প্রত্যেকটাই আবার ইহুদিরাই মালিক। অর্থাৎ যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, আপনি মানে কম্পিউটারে এখন যতগুলো প্রযুক্তি ব্যবহার করে এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এই তথ্য সবগুলোই কিন্তু আবার এবং ভাইরাল করা হচ্ছে এগুলো তো ইউটিউবের কিছু লোকের ব্যবসা। এটা করলে তারা লাইক এবং কমেন্টস অ্যান্ড অলসো ভিউয়ের উপর একটা কমিশন পায়, এটা হলো তাদের ব্যবসা এবং এটা বেড়ে যায়। এটা বলতে পারবো যে তারা এইসব কথাবার্তাগুলো যখন মিডিয়াতে নিয়ে আসে, এতে তাদেরও ইনকাম হয়, আবার ওইসব কোম্পানিগুলো যেগুলো ফেসবুক এবং গুগলের মতো বড় বড় যে সকল প্ল্যাটফর্ম ইয়েগুলো আছে, তাদেরও ব্যবসা বেড়ে যায়। তো যেই পরিমাণ কোকের বিক্রি হয়তো আবেগতাড়িত হয়ে হয়তো কেউ হয়তো যদি ক্ষতিগ্রস্ত হয়ও বিক্রির পরিমাণটা, সেটা আবার অন্য দিক দিয়ে পুষিয়ে যাবে। এটি আমি মনে করি না। আপনি ধরেন হাইলি কম্পিটিটিভ প্রোডাক্ট কোক অ্যান্ড পেপসি, তো এখন আমি মনে করি যে যারা সফট ড্রিঙ্কসের যে টোটাল যে মার্কেট, এটার মধ্যে মার্কেট লিডার হচ্ছে দ্যাট কোকাকোলা, আর 2 নম্বর পজিশন আছে পেপসি। নেক টু নেক ফাইট অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইভেন ইন ইন্ডিয়া অলসো দে আর ফাইটিং উইথ ইচ আদার। কিন্তু এখন কোক যারা খায়, তো এটা তো একটা অভ্যাস এবং আমি বলবো যে কালচারের বিষয়। যারা সফট ড্রিঙ্কসগুলো খায়, তো সেখানে যদি সে তার 1 নম্বরটা না পায়, তাহলে 2 নম্বরটায় যাবে, এর বেশি দূর যাবে না। আমার মনে হয় না যে নিচের দিকে যেগুলো আছে এগুলো কেউ হয়তো ওই যে মানে শখ করে যে আমি ভারতীয় বা আমেরিকান পণ্য বর্জন করার মতো যেরকম রাজনৈতিক উদ্যোগগুলো আমরা দেখি, তার মতো করে হয়তো দেখাতে পারবে যে আমি দেশি কোনো একটা ড্রিঙ্কস, আমি জানি না দেশি কোনো ড্রিঙ্কস আছে কিনা, সেই ড্রিঙ্কসের বোতলও আবার দেখা গেলো আবার আমেরিকা থেকে আসছে, ওই মেশিন যেটা আছে না, দেশি প্রোডাক্ট যেমন মোজোর কথা বলা হচ্ছিল, এবং মোজো এবং কোক কিন্তু একরকম ফাইট করছিল, এবং বলা হচ্ছে যে মোজো থেকে এটা খেলে টাকা আফগানিস্তানে এইগুলো আরেক ধরনের বাটপারি। আমি জানি না মজুদ থেকে টাকা আফগানিস্তানে পাঠাবে, এগুলো আমি মনে করি একটা নৈতিকতার দিক থেকে কোম্পানি আরেকটা কোম্পানি এই সুযোগ গ্রহণ করা, এটাও আমি মনে করি দিস ইজ নট দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, যে ওইখানে টাকা পাঠাবো, ওইখানে টাকা পাঠাবো। এগুলো সাময়িকভাবে কিছু উত্তেজনা তৈরি করা যায়। আমি আবারও বলছি, আপনি যে লোক কোক খেয়ে অভ্যস্ত, সে মজু খাবে, আমি এটা বিশ্বাস করি না। সে বড় জোর পেপসিতে যেতে পারে, আরেকটা আমেরিকান কোম্পানির জিনিস খাবে, এই মজু খাওয়ার কোনো কারণ নেই। এটা আবেগে হয়ে যে রাজনৈতিক প্রোগ্রাম অনুযায়ী কোনো জায়গায় হয়তো একদল মানে ভারত বিরোধী, আমেরিকা বিরোধী যেসব স্লোগানগুলো দিতে থাকলো, আর ওখানে কিছু বিনা পয়সা যদি কিছু মজু দেয় খাবে, কিন্তু পয়সা দিয়ে কিনা যে কোক খেয়ে অভ্যস্ত সে মজু খাওয়ার কোনো কারণ নেই এবং খাবেও না, এবং সেটা পেপসি খাবে সে বড় জোরে, এর বেশি নিচে নামবে না। তো আমি যেটা বলছি আর কি, এটা এই বর্জন তো একটা, যেমন আমাদের এখানে আর একটা বর্জন চলছে, ভারতীয় পণ্যের বর্জন, তো এইটা মানে এটা নেশার একই রকমের, পলিটিক্যাল নেশার, এখানে আবেগকে ব্যবহার করে। আর আরেকটা জিনিস তো আপনি বলছেন, ইভেন বয়কট তো দূরের কথা, এই যে সিরিয়াস যে স্যাংশনগুলো দেয়, এগুলো অনেক ক্ষেত্রে বেশিরভাগ খুব কার্যকর হয় না। পৃথিবীর বহু দেশ এই স্যাংশনের ভিতর থেকেই তো, ইরানের বিরুদ্ধে স্যাংশন তো বছরের পর বছর চলে আসছে, কিন্তু ইরান কিন্তু দাঁড়িয়ে আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী যে মিয়ানমার, এখানে কিন্তু এই জান্তা সরকারের বিরুদ্ধে স্যাংশন, যত রকমের স্যাংশন ছিল সব দেওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখা গেছে এটা খুব বেশি পর্যদস্ত করে ফেলছে, কাবু হয়ে গেছে। সেটা ইন্টারনাল কনফ্লিক্ট আর ইন্টারনাল ডাইনামিক্সের কারণে তারা হয়তো পর্যদস্ত। তো আপনি যেটি বলছেন ডক্টর মিজানুর রহমান, যে ব্যবসায়িক লাভবান হতে আসলে এই ধরনের প্রচারণাগুলো করা হতে কখনো কখনো রাজনৈতিক স্বার্থেও ব্যবহার করা হয়ে থাকে। এটা শুরুটা হয়তো ব্যবসায়িকরা করে না, ওই রাজনীতিক বা রাজনীতিকের আবেগকে ইউজ করে যখন এটা ইস্যু তৈরি হয়ে যায়, তখন ব্যবসায়ীরা দেখে যে ওখানে ব্যবসায়ীরা সবসময় তো একটা প্রফিট ম্যাক্সিমাইজেশন, কিভাবে আমার সর্বোচ্চ বিক্রি বাড়াতে পারবো, তো এটাকে একটা সুযোগ হিসাবে নেয়। তবু এটাও সাস্টেনেবল হয় না, এবং পৃথিবীতে এটা কখনো হয়নি। পরে দেখা গেছে আবার ওই কিছুদিনের জন্য, যেহেতু ব্যবসায়ীদের শিক্ষক, কিছুদিনে এটা দিয়ে তৈরি করা যায়, পরে দেখা গেল একসময় হালাল সাবান বলে লাক্সকে একদম আউটস্টেট করা হয়েছিল, পরে এই হালাল সাবানের বিলুপ্ত হয়ে গেছে। এই হালাল নাম দিয়ে বাংলাদেশের সাবান আসছিল, অ্যারোমেটিক সাবান, হালাল সাবান, কিন্তু ওই কোম্পানিও বন্ধ হয়ে গেছে। পরে দেখা গেছে লাক্সলোরও বলতেছে আমাদের সাবানও হালাল। আপনি পুরো চায়নাতে গিয়ে দেখেন, যত রেস্টুরেন্ট আছে সব জায়গায় হালাল লিখে রাখছে, আরবিতে লিখে রাখছে। আমি জানি না
কত কি হালাল এর মানে কি যে এবং বিদেশে গিয়ে আমার সাথে গেছে, আমি জানি ঘুষের টাকায় টিকিট করে গেছে, সেই লোক গিয়ে ওখানে হালাল খাবার আছে কিনা খুঁজতেছে। তো এইগুলোর কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো আমরা, খন্দকার গোলাম মজিব, আপনার কাছেও এই একই ইস্যু নিয়ে একটু আলাপ করতে চাই এবং জানতে চাইবো যে একটা এক্সট্রা কথা, পাশাপাশি আপনি যেহেতু সেন্টার ফর পলিসি ডায়ালগের সাথে যুক্ত রয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে অনেক ওয়াকেফাল, অর্থনৈতিক কী ধরনের প্রভাব পড়তে পারে এই ধরনের এই গ্রহণ বলি বা বর্জন বলি এই কারণে? প্রথমত গ্রহণ বা বর্জনের বিষয়গুলোর একটা অন্যতম তাৎপর্য হলো রাজনৈতিক কোনো বিষয়ের সম্পর্কে বা রাজনৈতিক কোনো মেসেজ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করানো। এটার মানে এই না যে পুরোপুরি জিনিসটি বর্জন হয়ে যাক বা বর্জন হয়ে যাবে, সেটাও যারা ঘোষণা দেন তারা প্রত্যাশা করেন না হয়তো, কিন্তু তাদের একটা মেসেজ থাকে, সেই মেসেজটি তারা পৌঁছাতে চান বহির্বিশ্বের কাছে। এবং এই ধরনের বর্জনবাদী বা গ্রহণবাদী এই ধরনের জায়গাগুলো করলে মেসেজগুলো অন্তত একটা পর্যায় পর্যন্ত সেটা পৌঁছানো সম্ভব হয় এবং সেই লক্ষ্যে আসলে মূলত এই জিনিসগুলো করা হয়ে থাকে। এর অর্থনৈতিক উপযোগিতার জায়গা থেকে যেটি প্রফেসর মিজানুর রহমান বলছিলেন, আমি একমত আসলে যে অর্থনৈতিক উপযোগিতার দিক থেকে এরকম ধরনের উদ্যোগগুলো থেকে খুব ফলাফল আসলে পাওয়া যায় না। একটা যেটা উত্তরোত্তর যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো যে পশ্চিমা বলয়ের যে বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে অনেকটা আমরা ইউনিপোলার ওয়ার্ল্ডের মতো করে আমরা জানি বা জানতাম, এবং সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক ব্যবস্থা না, সেটা একটা অর্থনৈতিক ব্যবস্থারও ইঙ্গিত দেয় এবং সেটা এক ধরনের ফাইন্যান্সিয়াল সিস্টেমকেও ইন্ডিকেট করে। তো এই ধরনের একটা সিস্টেমের ভিতর যতক্ষণ পর্যন্ত সকলে এটা কি এগ্রি করে নিয়েছে, ততক্ষণ পর্যন্ত আসলে এই সিস্টেমের ভিতর থেকে সলিউশন সবাই প্রত্যাশা করেছে। কিন্তু যখনই এখানে পোলারিটি তৈরি হচ্ছে, নতুন ইমার্জিং নতুন নতুন পাওয়ার দাঁড়াচ্ছে, তাদের নতুন ধরনের ডিমান্ড থাকছে, সেই ডিমান্ডস এবং সেই চাহিদাগুলো যখন এই ইউনিপোলার এই সিস্টেমগুলো, এই ইকোনমিক্স ভ্যালু চেইনগুলো বা এই ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো যখন অ্যাকোমোডেট করতে পারছে না, তখনই তারা আসলে এক ধরনের অস্বস্তি বোধ করেন এবং তখন তারাও এই সিস্টেমের থেকে বেরিয়ে যাবার জন্য তারা চেষ্টা করেন এবং তারা নিজেদের মতো করে জিনিসগুলো তারা ব্যাখ্যা দেবার চেষ্টা করেন। এবং তখন এই ধরনের পরিস্থিতিতেই তখন একজন আরেকজনের বিভিন্ন রকম ভাবেই একজন আরেকজনকে আটকানোর, রাজনৈতিক ভাবে হোক অর্থনৈতিক ভাবে হোক, এই ধরনের আটকানোর জায়গাগুলো আসলে ঘটে থাকে। সাধারণত যদি আপনি জোরালো ভাবে বলেন, এই ঘোষণা দিয়ে গ্রহণ বর্জন দিয়ে যতটা না অর্থনৈতিক উপযোগিতা দেখা গেছে, তার থেকে অনেক বেশি নীরবে যে সমস্ত বা দীর্ঘমেয়াদী যে সমস্ত স্যাংশন গুলো হয়েছে, তাতে হয়তো তার থেকে কিছুটা হয়তো উপযোগিতা অর্থনৈতিক ভাবে নেতিবাচক বলি আর ইতিবাচক বলি উপযোগিতাটা হয়তো বেশি ছিল। আপনার জানা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে বাণিজ্যিক দ্বন্দ্ব চলছে এখনো, সেই বাণিজ্যিক দ্বন্দ্বের অংশ হিসেবে চীনের প্রায় 270টার উপরে বিভিন্ন ধরনের পণ্যের উপরে এখনো বাণিজ্য নিষেধাজ্ঞা রয়েছে, মানে উচ্চ শুল্ক আরোপ করা রয়েছে। ঠিক একইভাবে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে। ফলে এই ধরনের আরোপনের ফলে যেটা হয়েছে যে উভয় দেশের মধ্যে এই ধরনের পণ্যগুলোর বাণিজ্য ব্যাহত হয়েছে। তবে তার মানে এই না যে চীন আবার বসেছিল, চীন আবার বিকল্প বাজার খুঁজেছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র তার পণ্যগুলোর জন্য বিকল্প বাজার খুঁজেছে। ফলে এই যেহেতু এখন অনেক বেশি এই ধরনের সাপ্লাই চেইন গুলো এককভাবে একটা মাত্র দেশ বা একটা মাত্র উৎসের উপরে নির্ভরশীল না, ফলে আপনি যখনই একটা দেশ বন্ধ করে দিচ্ছেন উৎস হিসেবে অথবা একটা দেশ বন্ধ করে দিচ্ছেন তার পণ্য ব্যবহারকারী হিসেবে, তখন সাথে সাথে সেই দেশগুলো বিকল্প উৎস খুঁজতে থাকে এবং বিকল্প জায়গাগুলোতে তারা তাদের পণ্য সাপ্লাই বাড়াতে থাকে। ফলে সেই অর্থে অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করার উদ্যোগ খুব বেশি আসলে দেখা যায় না। সাম্প্রতিককালে আপনি জানেন যে সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন দখলের অংশের কারণে যেভাবে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ব্যবস্থার উপরে বিভিন্ন রকমের স্যাংশন আরোপ করা হয়েছিল, দেখা গিয়েছে যে সোভিয়েত ইউনিয়নের বিকল্প ব্যবস্থা দিয়ে বের করে সেই ধরনের স্যাংশন গুলোকে মোটামুটি সে এড়িয়ে যেতে পেরেছে।
বরঞ্চ এটাও বলা হয়েছে যে যুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের রাজস্ব বা এই তেল ভিত্তিক যে অর্থনীতি সেটা বরঞ্চ আরো শক্তিশালী হয়েছে। সুতরাং এই ধরনের স্যাংশন গুলোর ব্যবস্থাগুলো আসলে খুব বেশি ধীরে ধীরে এগুলো আসলে আরো দুর্বল হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেটার ওই একই কারণ যে এখন আর একক ভিত্তিক কোন একটি রাজনৈতিক দর্শন বা একক ভিত্তিক একটা অর্থনৈতিক দর্শন বা একক ভিত্তিক একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম এর উপরে অধিকাংশ দেশগুলোর নির্ভরশীলতা ধীরে ধীরে কমে আসছে। ফলে দেশগুলো ধীরে ধীরে বিকল্প উৎসের উপরে উৎস দেখতে পাচ্ছে, সেখানে তার সুযোগ দেখতে পাচ্ছে। ফলে তারাও এই একক নির্ভরতা থেকে তারাও বিভিন্নভাবে বিকল্প উৎসগুলোকে খোলা রেখে তারা তাদের কার্যক্রম চালাতে চাচ্ছে। সুতরাং এই ধরনের স্যাংশন ভিত্তিক অর্থনীতির উপযোগিতাটা ধীরে ধীরে কমে আসছে। জি ডক্টর মোয়াজ্জেম, আমরা মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে ধীরে ধীরে এর গ্রহণযোগ্যতা কমে আসছে, কিন্তু এর মাঝখানের যে সময়টুকুতে, এই মাঝখানের সময়গুলোতে সাধারণ ভোক্তা বা সাধারণ মানুষজন তো আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দিন শেষে যাদের জন্য এই রাজনীতি করা হয়, যারা রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকেন এবং অর্থ ব্যবস্থাগুলো পরিচালনা করে থাকেন সাধারণ মানুষদের জন্য, সে মানুষজন তো আসলে সেই সময়টা খারাপ থাকছেন। দেখুন, আবারও সেই একই ধরনের জায়গা থেকে উত্তরটা দিতে হয় যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাটি আসলে বৈশ্বিক এক ধরনের রাজনৈতিক ব্যবস্থার অধীনস্থ একটি বিষয় এবং এটা একটা রাজনৈতিক অর্থনীতির অংশ। সুতরাং রাজনৈতিকভাবে দেশগুলো যদি তাদের সুপ্রিমেসি যেটা এখন চলছে, যেটা সুপ্রিমেসি যদি তারা ধরে রাখতে না পারে, তাহলে অর্থনৈতিক জায়গায় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটির ব্যাপারে তারা আসলে কমই ভ্রুক্ষেপ করে থাকে। তো এক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে এক ধরনের ইউনিপোলার ওয়ার্ল্ড যখন ছিল, একটা যখন ইউএন সিস্টেম গুলো বা এই ধরনের মাল্টিল্যাটারাল এজেন্সি গুলো যখন ফাংশনাল ছিল, অথবা ডব্লিউটিওর মতো প্রতিষ্ঠানগুলো যখন ফাংশনাল ছিল, তখন কিন্তু আপনি এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে সরাসরি অভিযোগ নিয়ে যেতে পারতেন ডব্লিউটিওর কাছে এবং সেখানে আপনি সমাধান খুঁজতে পারতেন। যেমন এই যে স্যাংশন যেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বা চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এই জিনিসগুলো কিন্তু ডব্লিউটিওতে আলোচনার যোগ্য বিষয়, ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্টের বিষয়। দুর্ভাগ্যবশত ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট বডিটা এখন এক ধরনের অকার্যকর অবস্থায় রয়েছে। তো এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না শক্তিশালী হচ্ছে, তো মানে ততক্ষণ, অথবা বলা যেতে পারে দুর্বল রাখা হয়েছে বা রয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সাধারণ মানুষ যারা কিনা এই ধরনের মাল্টিল্যাটারাল এজেন্সি গুলো থেকে আমাদের আশা খুঁজি, ভরসা খুঁজি বা সলিউশন খুঁজি, তাদের সমাধান পাবার আশাটি আসলে সুদূর পরাহত থাকবে। যে ডক্টর মিজানুর রহমান যেমনটি বলছিলেন যে এই যে কোকের বর্জনের যে ডাকটা, আপনি ওভারঅল মোটামুটি স্যাংশনের বেশ কিছু তথ্য দিলেন। আমরা যদি স্পেসিফিকলি আসি যে কোকের যে বর্জনের যে ডাকটা ইহুদিদের কথা বলা হচ্ছিল, কিন্তু ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে ইহুদিদের তো আরও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তারাই পরিচালনা করছেন, তারাই কি এই ধরনের কাজগুলো করছেন কিনা তিনি যেমনটি বলছিলেন, এবং ব্যবসায়িক স্বার্থে তারা এটি করছেন কিনা, কিভাবে তারা এটি আসলে পরিচালনা করছেন এবং ব্যবসায়িকভাবে আসলে তারা কিভাবে লাভবান হবেন। আমি যেহেতু আসলে ব্যবসায় প্রশাসনের অভিজ্ঞ না, ডক্টর মিজানুর রহমান আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটিতে এ ধরনের বিষয়গুলো যখন গ্রহণ বা বর্জনের ঘোষণাগুলো যখন আসে, মূলত এক ধরনের পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেষ্টা থাকে। এবং এটা এই ক্ষেত্রগুলোতে তো আমরা আগেও দেখেছি বিভিন্ন সময়। আপনি জানেন যে বাংলাদেশে বাটার বিরুদ্ধেও একসময় অভিযোগ উঠেছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিরুদ্ধে, কিন্তু সেটা আবার পরবর্তীতে তারা ক্ষমা প্রার্থনা চেয়ে আবার বেরিয়ে গিয়েছে, সুতরাং সেখানে আর সমস্যা হয়নি। এখানেও হয়তো এক ধরনের পলিটিক্যাল মেসেজ রয়েছে, যেহেতু ইহুদি রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু গাজাতে বিভিন্ন রকমের অভিযান চালানো হচ্ছে, সুতরাং এক ধরনের পলিটিক্যাল মেসেজ দেবার বিষয় এখানে থাকে। আমি ঠিক জানি না এর ভিতরে নিজেরাই করছে কিনা বা বাইরে থেকে কেউ করাচ্ছে কিনা সেটি আমি জানি না। তবে এ ধরনের জায়গাগুলোতে এর আগেও আমরা দেখেছি যে ধর্মীয় সেন্টিমেন্টের পয়েন্ট থেকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবার একটা ঐতিহাসিক নজির রয়েছে, এবং সেই হিসেবে এটা মানে মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকেও যে হতে পারে না তা না, এটা তারাও আসলে এই ধরনের উদ্যোগগুলো আসলে তারা বলতে পারে। কিন্তু আবারও বলছি যে এটা যতটা না আসলে কোকাকোলার মতো কোম্পানিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য
তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এক ধরনের পলিটিক্যাল মেসেজিং দেওয়া ওয়ার্ল্ডের কাছে যে হ্যাঁ এই ধরনের কোম্পানিগুলোর অর্থ বা এই ধরনের যে সোর্সিং কান্ট্রিগুলো এক ধরনের ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘন করছে, সেই মেসেজগুলো দেওয়া যায়। এর ফলে আসলে অর্থনৈতিকভাবে খুব যে কোম্পানিগুলোকে চাপে ফেলা যায় তা না, কারণ ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে এই কোম্পানিগুলো গ্লোবাল মার্কেট শেয়ার এত বড় এবং এর দ্বিতীয় বা তৃতীয় কোম্পানির সাথে এদের পার্থক্য এত বেশি যে মানুষ বিকল্প হিসেবে এখনো দ্বিতীয় বা তৃতীয় পণ্যে এখনো যাবার কথা ভাবতে পারছে না। সুতরাং এই পণ্যগুলো আসলে প্রকারান্তরে তারা ব্যবহার করেই যাবে। সুতরাং সেই জায়গাতে খুব বেশি যে অল্প কিছু সময়ের জন্য হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এদের ব্যবসায়িক স্বার্থে খুব বেশি আঘাত ফেলা এই ধরনের মেসেজিং এর মাধ্যমে সেটা হয় না, যতটা না রাজনৈতিক এক ধরনের মেসেজ দেওয়া যায়। জি, অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি বুঝতে পেরেছি আপনাদের। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক, আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি একটু পর। অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আলোচনা করছি গ্রহণ বর্জন অর্জন এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে অতিথি রয়েছেন দুজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত এবং ধন্যবাদ। আমরা ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে এবার একটু আলোচনা করতে যাব। যারা বয়কট করছেন তাদের ধারণা হচ্ছে যে তারা এই বয়কটের ফলে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত বেশি হবে কি হবে না সেটি তাদের মুখ্য নয়। তারা বলছেন যে এটি একটি তাদের গাজার যে দুর্দশা এবং তারা এটাকে শান্তিপূর্ণভাবে একটা তাদের যে মনস্তাত্ত্বিক যে একটা প্রতিবাদ সেটি তারা বোঝাতে চাচ্ছেন। তো এই যে বয়কটটা, এই পদ্ধতিটি আসলে সঠিক কিনা? না, ডক্টর মোয়াজ্জেম আগের কিছু বলছে, আসলে এটা ওই দিকটা ঠিকই আছে। মানে কোনো একটা এগুলোকে বলা হয় গ্যারিলা অ্যাটাক, আমার মার্কেটিংয়ে বলি, মানে একটা অপদস্থ করা বা একটা কিছু করে যেন হইচই তৈরি করা। আপনার যে সেন্টিমেন্টটা আছে এটা বহিঃপ্রকাশ করার জন্য একটা অ্যাটাক আপনি করলেন, বাট এই অ্যাটাক দিয়ে কিন্তু যুদ্ধ জয়ী হওয়া যায় না। যুদ্ধ জয়ী হওয়ার জন্য যে স্ট্র্যাটেজি দরকার সেটা আপনার হাতে নেই। এইগুলো গ্যারিলা অ্যাটাক মাঝে মধ্যে এটা সেটা টুকটাক এটা এর মধ্যে এইটা একটা যে কোক বর্জন করা। তবে আমি যেটা মনে করি, হ্যাঁ, যারা এই সেন্টিমেন্টটা ধারণ করে একটা প্রতিবাদ করতে চাচ্ছে, এইটা আমি মনে করি ঠিক আছে। গাজায় যে দুঃসহ একটা বিভীষিকাময় অবস্থা চলছে, তো এইটার প্রতিবাদ সবাই করা উচিত এবং যে যেখানে পারুক সেভাবে করবে, এবং এর অংশ হিসেবে যদি এটা একটা সিম্বলিক হয় তাহলে। কিন্তু আপনি যেটা বলছেন এই করে দিয়ে মানে $110 বিলিয়ন হচ্ছে জাস্ট, মনে করেন পৃথিবীর যে কোকাকোলা কোম্পানি যদি নাই, কিছুই আর নেই, কোকাকোলা কোম্পানি শেষ হয়ে গেছে, শুধু এই নামটা বিক্রি হয়ে যাবে, এটার দাম হচ্ছে $110 বিলিয়ন। আমি আরও আগের হিসাব বলতেছি। তো এই এরকম একটা শক্তি, এটা একটা পরাশক্তি। মানে কি, পৃথিবীর মানে অন্তত নিচের দিকের বোধ হয় 50টা দেশের টোটাল বাজেটের আর জাতীয় আয়ের চেয়ে বেশি কিন্তু এই একটা কোম্পানির আয়। আপনি বুঝতে পারছেন, $110 বিলিয়ন। আর আমাদের বাংলাদেশ ব্যাংকে জমা আছে less than $20 বিলিয়ন। তো এখন এইগুলোর একেবারে মানে তাৎপর্যহীন আমি বলছি না যে এটার একটা প্রতিবাদ হয়তো আপনি করতে পারলেন, টোকেন প্রতিবাদ যেগুলো করি আমরা মাঝে মধ্যে, ওই বুশের কুশপুতলিকে দাহ করতাম, অথবা ভিয়েতনাম যুদ্ধের সময় উমুকের কুশ, এইগুলোর মতোই এটা গেরিলা অ্যাটাক। বাট এটা দিয়ে আপনি জয়ী হওয়ার যেটা আপনি অর্জন যেটা বলছেন, অ্যাওয়ারনেস ডেভেলপ করা যাবে কিনা আমি জানি না, কারণ অ্যাওয়ারনেস এই ব্যাপারে অলরেডি ডেভেলপড। আপনি ওখানে যে সেন্টিমেন্ট তৈরি হয়ে আছে, মানুষের উপর যেভাবে অত্যাচার, যে শিশুরা যেভাবে হত্যার শিকার হচ্ছে, মহিলারা যে নিপীড়নের শিকার হচ্ছে, এবং ওখানে এখন খাদ্য সব কিছু মিলিয়ে এই সেন্সিটিভিটি, এটার কোনো আমার মনে হয় না খুব একটা বেশি এখন। আর এই কোক বর্জন করলে আরেকটু বেড়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। বাট এইটা ওই প্রাথমিক গেরিলা অ্যাটাক হিসাবে দ্যাটস অল। বাট এটা দিয়ে খুব বেশি কিছু একটা অর্জন করা যাবে বলে আমি মনে করি না। তো এই যে অতি সম্প্রতি যদি আমরা বলি যে ভারতের নির্বাচন, ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি একটু ডক্টর মিজানুর রহমানের সাথে যুক্ত করতে চাচ্ছিলাম। আমি আসলে আরেকটা অ্যাঙ্গেলও দেখি এই গ্রহণ বর্জনের এই দর্শনের ভিতরে। এটা কিন্তু এক ধরনের সাধারণ মানুষের এক ধরনের অসহায়ত্ব থেকে তার অসহায়ত্বের একটা বহির্প্রকাশও কিন্তু এটা।
যখন দেখছে এই ধরনের বিষয়গুলো সমাধান তো রাজনৈতিক সমাধান হওয়া উচিত ছিল, দ্বিপাক্ষিক পর্যায়ে অথবা আন্তর্জাতিক পর্যায়ে ইউএন সিস্টেম রয়েছে, নিরাপত্তা পরিষদ রয়েছে সেখানে, অথবা যাদেরকে আমরা বৃহৎ দেশ বলে থাকি তাদের কাছ থেকে যে ধরনের দায়িত্বশীল সমাধান প্রত্যাশা করা হয় তারা যখন, কিন্তু তারা সেটা না করে যখন দেখা যায় উল্টো আবার এই যুদ্ধকে উস্কে দেবার চেষ্টা থাকে, তখন কিন্তু সাধারণ মানুষ এক ধরনের অসহায় বোধ করেন যে আসলে তাহলে কোথায় সমাধান, এবং তখন বাধ্য হয়েই কিন্তু তারা এরকম ধরনের বিভিন্ন রকমের উদ্যোগে তারা যান। এবং এটা এই জায়গাগুলো থেকে আরো একটা জিনিস আসলে মনে রাখা সময় এসছে যে এর মাধ্যমে কিন্তু ডিসকন্টেন্ট যে অসহায়ত্ব বা অস্থিরতা, এটা কিন্তু নতুন নতুন আসলে পাওয়ার স্ট্রাকচার তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং সেই জায়গায় কিন্তু এখন আর শুধু ইউএন বেসড না, অথবা পশ্চিমা বা ন্যাটো বেসড, ইউরোপ বেসড বা মার্কিন যুক্তরাষ্ট্র বেসড যে আমরা যে ঘনীভবনটা বলি পাওয়ারের, তার বাইরে গিয়ে কিন্তু এখন এশিয়া বেসড অথবা ইউরেশিয়া বেসড কিন্তু বেশ কিছু নতুন নতুন বলয় তৈরি হচ্ছে, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি চীন, রাশিয়া তারা এক রকমের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আর একদিকে টার্কি, ইরান তারা আবার আরেক ধরনের ব্লকের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, মিডল ইস্টে সৌদি আরব সে আবার তার মতো করে আরেকটা ব্লক দাঁড় করানোর চেষ্টা করছে। এই যে নতুন নতুন ধরনের পাওয়ার স্ট্রাকচার তৈরি হচ্ছে, পাওয়ারের এক একটা এরিয়া তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তৈরি হওয়ার একটা বড় কারণই হলো যে এতদিন পর্যন্ত যে ইউনিপোলার সিস্টেম ছিল বা যারা এই সিস্টেমগুলোর মূল জায়গাগুলো ধরে রেখেছে, তারা এই নতুন নতুন যে পাওয়ারগুলো বা নতুন নতুন পাওয়ার হাবগুলো, স্ট্রাকচারগুলো তাদেরকে রিকগনাইজ না করার কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। যেখানে এই জন্যই বলা হচ্ছে যে ন্যাটো সিস্টেমেও এটাকে আরো বাড়ানো দরকার, এখানে আরো নতুন নতুন সদস্যভুক্তির দরকার রয়েছে। ঠিক একইভাবে নিরাপত্তা পরিষদেরও কলেবর বৃদ্ধি করা দরকার, সেখানে ভেটো পাওয়ারের জন্য আরো নতুন নতুন ডেভেলপিং কান্ট্রি যারা রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা দরকার। ঠিক একইভাবে গ্লোবাল ফাইন্যান্সিং স্ট্রাকচার যেভাবে এখন একটা বা দুটো ফাইন্যান্সিং স্ট্রাকচারের ভিতরে রয়েছে সুইফট বা অন্যান্য সিস্টেমের মধ্যে, সেই জায়গাগুলোতে নতুন নতুন সিস্টেমগুলোকে স্পেস করে দেওয়া দরকার। ডলারের জায়গাতে শুধু ডলারাইজ না থেকে এগুলোর সাথে সাথে অন্যান্য মেজর কারেন্সি গুলোর স্পেস করে দেওয়া দরকার। এইগুলো কিন্তু এখন নিউ রিয়ালিটি, এগুলো না হলে কিন্তু এই অস্থিরতাগুলো বাড়তে থাকবে এবং সেগুলোই আসলে প্রকারান্তরে এগুলোই এক ধরনের রাজনৈতিক ইঙ্গিতে রাজনৈতিক দিকে এগুলোকে ঠেলে দেবে। জি, অনেক ধন্যবাদ। আমরা চমৎকার কিছু বিশ্লেষণ আপনার কাছে জানলাম। আমরা অতি সম্প্রতি যে নির্বাচনের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়া আউট একটা কর্মসূচি ইদানিং চলছে, আমরা বিরোধিতা আপনার সাথে এই বিষয় নিয়ে আলাপ করছিলাম। তো এই যে ইন্ডিয়া আউটের যে ক্যাম্পেইনটি চলছে, সেখানে আমরা ভারতীয় বিভিন্ন পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং সাবেক বিরোধী দলের কথা, যদি বিরোধী দলীয় যিনি রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, তিনি ভারতীয় একটি শাল পুড়িয়ে দিয়ে যে আন্দোলনের একটা প্রতিবাদ করেছিলেন ভারত পণ্য বর্জন করবার জন্য। তো এটি এবং আর বেশি কষ্ট করার দরকার নেই। আমি ওই মহাজেম তো পুরো ইতিহাসটা বলে নাই। এই যে বর্জন, আবার এই ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধীর বর্জনও আমরা দেখছি। তো এই তাঁতের কাপড় বুনে লবণ বর্জন, বহু কাহিনী আছে। এই বর্জনের ইতিহাসটা বহু পুরানো। তো এই যে ভারতীয় পণ্য বর্জন, এটাও বহু পুরানো। ভারতীয় বর্জন আমাদের রাজনীতিতে ভারত বিরোধিতা একেবারে 52 সাল ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে যত জাতীয় আন্দোলন আছে সবগুলোতে ভারতকে জড়িয়ে ফেলা এবং ভারতকে পক্ষ তৈরি করা, এটা মানে স্বাভাবিক একটা ব্যাপার আমাদের এখানে। এখন যেটা সর্বশেষ যেটা হচ্ছে, দেখেন 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে যারা এই বর্জনের ডাক দিছে তাদের অজুহাতটা হচ্ছে ভারত বর্তমান যে ক্ষমতাসীন সরকার তাদেরকে ক্ষমতা রাখার জন্য যে চেষ্টা করছে, এই অর্থে যে আমেরিকা যে উদ্যোগটা নিচ্ছিল, অর্থাৎ আমেরিকা এখানে অভ্যন্তরীণ রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করছিল এবং প্রতিদিন যেভাবে আমেরিকান রাষ্ট্রদূত বিএনপি অফিসে, এই অফিসে, সেই অফিসে পলিটিক্যাল মানে আরেকটা সংগঠন হিসেবে এখানে আমেরিকান এমবেসি যেভাবে মানে তৎপর ছিল, সেটা স্থিমিত করার ক্ষেত্রে ভারত নাকি একটা ভূমিকা রাখছে, এটা হলো তাদের অভিযোগ। দেখেন, ভারত এরকম কোনো স্টেটমেন্ট দিচ্ছে বলে আমি জানি না, কিন্তু চীন কিন্তু
একেবারে প্রকাশ্যে এটাকে বিরোধিতা করছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা যা করছে এটা তাদের অভ্যন্তরীণ হস্তক্ষেপ। এটা স্টেটমেন্ট দিয়ে আমেরিকান চায়না মানে এখান থেকে যেই মিলার মাথুস যে বিবৃতি দিত ওখানে কিন্তু রাশিয়ার থেকে ওই বিবৃতি দিয়ে বলা হয়েছে, চায়না থেকে বলা হয়েছে। এখন দেখেন সরাসরি মানে এই আমেরিকান উদ্যোগের যে বিরোধিতা করলো চায়না এবং রাশিয়া, তাদের পণ্য বর্জনের কিন্তু আহ্বান জানানো হয়নি। বর্জন জানানো হয়েছে যারা প্রকাশ্যে কোনোদিনই এটা বলেনি। এটা আমি জানি না, আমার মনে হয় মানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মন্ত্রী বা নেতা হয়তো প্রথম বলছেন যে ভারত এই 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 যে আমেরিকার হস্তক্ষেপ বা আমেরিকান যে উদ্যোগটা এটা ঠেকিয়ে দিতে সাহায্য করেছে, এরকম বোধহয় আমাদের এই দেশের মন্ত্রীরা কেউ বলছে, কিন্তু ভারত থেকে এরকম কোনো কথা বলতে শুনিনি। দেখেন তাহলে বর্জন, তাহলে চীনা বর্জন করেন, চীনা বর্জন করে দেখেন কয়দিন টিকতে পারেন, তো ওটা বলো নাই কেন? চীন তো সরাসরি স্টেটমেন্ট দিয়ে বেইজিং থেকে এই ভারতীয় আমেরিকান হস্তক্ষেপের বিরোধিতা করছে, এবং রাশিয়া মস্কো থেকে সেখানেও একজন মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে দাঁড়িয়ে বলছিল যে আমেরিকা যা করছে এটা করছে এই একটা দেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ। তো যারা প্রকাশ্য বিরোধিতা করলো আপনার এই আমেরিকান উদ্যোগের, তাদের পণ্য বর্জন না করে ভারতীয় মানে ওই গতানুগতিকভাবে একদম পাকিস্তান আমল থেকে যেই কথাগুলো বলে আসছে রাজনীতি এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। আপনি দেখেন আমাদের মানে কি বর্জন করবেন আপনি প্রতিদিন ইয়েতে গিয়ে দেখেন তো এখানে কয় যমুনা ফিউচার পার্কে যেখানে ভারতীয় ভিসা দেয় মিনিমাম 25-30 হাজার লোক ভিসার জন্য যাচ্ছে, সবগুলোকে আওয়ামী লীগের লোক, ওর মধ্যে তো 50% তো জামাত বিএনপির লোক। আপনি চিকিৎসার জন্য কোথায় যাবেন? ভারতীয় বর্জন করবেন? এই যে কেনা বলা হয় মেজর হাফিজ সাহেব যেদিন ইন্ডিয়ার থেকে তার হাঁটু অপারেশন করে আসার পরে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাইছেন। আমি যেটা বলছি, আমি মানে ব্যক্তিগতভাবে যে ব্যাপারটাকে আমি দেখি আর কি, আপনি যখন মানে অর্থনীতি বা জিও পলিটিক্স বা এগুলোর সাথে কোনটার যে সম্পর্কিত এইটা না বলে যদি কেবলমাত্র ইমোশনের উপরে কাজ করেন, আমরা $14 বিলিয়ন জিনিস আমরা ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে, আমরা 2 বিলিয়নের মতন ওখানে এক্সপোর্ট করি। এই 14 বিলিয়নের মধ্যে 4.5 হচ্ছে এই তুলা, কাঁচামাল এবং গার্মেন্টসের প্রোডাক্ট। আমরা যে এক্সপোর্ট করি, এক্সপোর্টের একটা মেজর পোর্শন ব্যাকওয়ার্ড লিঙ্কে যা কিছু আছে, তুলা থেকে আরম্ভ করে সুতা থেকে আরম্ভ করে মেশিনারিজ, এগুলো তো সবগুলা বেশিরভাগই তো ইন্ডিয়া থেকে আসে। তাহলে আপনি কি আগে তাহলে এক্সপোর্ট বন্ধ করেন, মানে আমাদের গার্মেন্টসগুলো বন্ধ করেন, তারপর ভারতীয় পণ্য বর্জন করার জন্য আহ্বান জানান। আপনি এই কথাটা যে ভারতীয় পণ্য বলতে কেবলমাত্র কি প্যারাসুট, নারকেল তেল আর কি এরকম কয়েকটার কথা হয়তো শুনি, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি এখন সর্বশেষ যে জরিপ, এটা বিবিসি একটা প্রতিবেদনই আছে যে এটা বিভিন্ন দোকানের আপনাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে স্ট্যাটিস্টিক্স নেন, তা আমাদের ভারতীয় পণ্যের ইম্পোর্ট একেবারেই কমে নাই। কারণ আমরা একটা বলতেই পারেন আমাদের বিরাট একটা ভারসাম্যহীন অবস্থা, আমরা 14 বিলিয়নের এগেইনস্টে মাত্র $2। আরে ভাই, আপনাকে বলছে কি ভারত থেকে আনতে? আপনি অন্য দেশ থেকে আনেন না কেন? মজা লাগে এই জন্য আনেন, কারণ ভারত থেকে সস্তা আর কোনো জায়গা থেকে আনতে পারেন না, 2 দিনের মধ্যে 1 দিনের মধ্যে নিয়ে আসতে পারেন আপনি সেই একই জিনিস যদি আপনি চায়নার থেকে আনেন, তাহলে খরচ ব্যবসায়ীরা তো যেখান থেকে আনবে সেখানে পর্তায় পড়লেই তো আনবে। তো এটা কেউ কি বলছে তুমি ভারত থেকে আনো? নির্দিষ্ট করা আছে? এরকম নির্দিষ্ট করা তো নাই। তাহলে ব্যবসায়ীরা ভারত থেকে কেন আনে কম খরচে আনা যায়। আজকে অর্ডার দিলে কালকে সকালে বেনাফুল দিয়ে অথবা ট্রেনে বা ট্রাকে জিনিসটা চলে আসে। এই অন্য কোনো দেশ থেকে তো আপনি আনতে পারবেন না। তা আমাদের তো একটা মানে সেক্ষেত্রে এই যে বয়কট, এই বয়কটে আসলে সংকটটা কি ধরনের হতে পারে? কোনো সংকটই হয়নি, কারণ আমাদের বেনাপোলের এবং অন্যান্য জায়গায় যে স্ট্যাটিস্টিক্স আছে, আগে 300-350 ট্রাক আসতো, এখন 400 করে ট্রাক আসে প্রতিদিন। আজকের খবর বলতেছি, ওখানে সাক্ষাৎকারে বলছে যে আগে 300-350 ট্রাক আসতো, আজকে 425টা না 22টা ট্রাক আজকে আসছে। তো এই জন্য এগুলোর কোনো ইম্প্যাক্ট নেই। ওই যে পলিটিক্যাল ইম্প্যাক্ট, মনস্তাত্ত্বিক ইম্প্যাক্ট যদি মনে করেন, এবং এইটার বিভ্রান্তিটা দেখেন, মানে ভারতের দোষারোপ করা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, এটা তাদের ওই আমেরিকায় ঠেকানোর ব্যাপারটা, এটাই তো ইস্যুটা। তো এই ঠেকানোটা তো আরও জোরালোভাবে ঠেকাইছে চীন এবং রাশিয়া, তো আপনি সেখানে বলছেন না কেন? এটা একেবারেই বলছি ইউটিউবের কিছু ওই সেই একই ইউটিউব ব্যবসায়ী প্যারিস থেকে এখান থেকে সেখান থেকে, যেগুলো বেশিরভাগই পলাতক, তারা এই কর্মসূচিগুলো দিছে। আর এদের বিভিন্ন ফোকাস্টিং বা এই যেটা বলতো 7 তারিখে সরকার পড়ে যাবে, 10 তারিখে বলে যাবে, 18 তারিখে স্যাংশন আসবে, এইগুলোর অনুযায়ী কিন্তু বিএনপি এই আন্দোলনগুলো করতো। এবং একই ঘটনা ঘটছে এই যেটা আপনি আজকে প্রসঙ্গ করে বললেন, রিজভী সাহেব চাদর
ইয়েতে আগুনের মধ্যে দিয়ে দিলেন। তা আমার মনে হয় এগুলো খুবই লোক দেখানো, এবং এগুলো ওই আবার সেই গেরিলা অ্যাটাক আর কি। তো আপনি যেমনটি বলছিলেন যে সংকট আসলে তেমন হয়নি, তো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু তাহলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে স্থানীয় বাজারগুলোতে কিন্তু এক ধরনের প্রভাব পড়ছে। স্থানীয় বাজার আমি জানি না, স্থানীয় বাজারে যেটা হবে ভোক্তাদের হয়তো কিছুটা সংকট হবে, কিন্তু আমাদের এইভাবে যদি মনে করেন কোনো জায়গায় যদি ভারতীয় পণ্য কম বিক্রি হয়, তো এটা বিক্রি তো আর মানে এই নারকেল তেল যদি ব্যবহার না করে, মানে নারকেল তেল এখানে তো সরিষার তেল ব্যবহার করবে না, তো নারকেল তেলে ব্যবহার করে দেশীয় যে কোম্পানি আছে তার হয়তো হবে। কিন্তু দেশীয় নারকেল তেল ব্যবহার করতে গিয়ে যেটা হলো, যে জিনিসটা জীবনে হয় নাই আমাদের বাংলাদেশে, আমাদের স্বাধীনতার পরে নারকেল ইম্পোর্ট হয়েছে। মানে দেখেন, মানে অদ্ভুত ব্যাপার। আপনি মনে করছেন প্যারাসুট নারকেল তেল ব্যবহার করার জন্য, আমি দেখছি এইসব বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলা হয় এটা ভারতীয় তেল। তাহলে কি হলে, তাহলে মহিলারা নারকেল তেল তাদের চুলে ব্যবহার করে, এটা তো অন্য তেল ব্যবহার করবে, নারকেল তেল ব্যবহার করবে না। নারকেল তেল তাহলে আমাদের দেশি নারকেল তেল অনেকগুলো কোম্পানি আছে, এখন নারকেল তেল ইম্পোর্ট না হয় এখন নারকেল কোনোদিন যেটা হয় নাই বেনাফুল দিয়ে ট্রাকে ট্রাকে নারকেল আসতে আসছে এখন বাংলাদেশে। তো কি হলোটা কি, লাভটা কি হলো? এইগুলা মানে যাদের আন্তর্জাতিক বাণিজ্য এবং ব্যবসা এবং এর সাথে জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি, এই ব্যাপারগুলো কোনো ধারণা নাই, তারা এরকম একটা উস্কানিমূলক কথাবার্তা কয়েকদিনের জন্য পরে উত্তেজনা তৈরি করতে পারবে, কিন্তু আখেরে গিয়ে কোনো লাভ হবে বলে আমি মনে করি। কিন্তু ভোক্তা পর্যায়ে একদম যদি বলি, এই যে গেল রমজানে আমরা দেখেছি যে তরমুজকে নিয়ে এক ধরনের বয়কট চলেছিল, তো তরমুজের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংসের না কেনার জন্য বলা হচ্ছিল। এরপরে সেই গরুর মাংস না কেনার কারণ যেটা হয়েছে, দাম তো কমেনি, বরঞ্চ ওখানে মুরগির বাজারি যারা আছেন তারা দাম বাড়িয়ে দিয়ে। আমি বলছি এগুলো ইউটিউবের যারা, ইউটিউব নিজে একটা ব্যবসা, আর সেটা দিয়ে ব্যবসা করার জন্য বিভিন্ন ফন্দিফিকের মধ্যে এগুলো নিয়ে আসে। তরমুজ বর্জন করার কারণে তরমুজের দাম কমে গেছে, আই ডোন্ট বিলিভ ইট। যেটা হয়েছিল আসলে রোজার আগে তরমুজগুলো পরিপক্ক হওয়ার আগেই এটা বাজারে নিয়ে আসছে। আর বাঙালি মুসলমানের তো একটা ফল টল কিছু লাগবে, তরমুজ লাগবে, যখন সবাই মিলে ঝাঁপায়ে পড়ছে, ইট ভেরি সিম্পল ম্যাটার অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অল্প কটা মানে যেখানে তরমুজ মানে আসতো এক আড়তের মধ্যে বলছে 40 ট্রাক তরমুজ আসছে, সেখানে যখন 2 বা 3 ট্রাক তরমুজ আসছে, স্বাভাবিকভাবে সমস্ত ওই রোজাদাররা ওই তরমুজের উপর ঝাঁপিয়ে পড়ছে, দাম যাওয়ার উঠে গেছে। আবার যখন তরমুজের সাপ্লাই যখন আবার বেড়ে গেছে, কারণ তরমুজ তো রেখে দেওয়ার জিনিস না, তরমুজ আপনাকে নির্দিষ্ট সময় বিক্রি করতে হবে, নাহলে খেতেই পচে যাবে। ওটা যখন আবার লার্জ স্কেলে আসছে, তরমুজের দাম কমে গেছে। দ্যাটস মানে ইকোনমিক এক্সপ্লেনেশন। আর বাকি যাগুলো হচ্ছে এগুলো একবারে ওয়ান কাইন্ড অফ বাটপারি, এই সোশ্যাল মিডিয়া জায়গা করা হচ্ছে, এই দিয়ে কোনো আলটিমেট কোনো কিছু হচ্ছে বলে আমি মনে হয় না। কিন্তু এই যে বাটপাড়ির কথাগুলো বলছেন, সেক্ষেত্রে তো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তো আসলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। খুব বেশি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই, অল্প কয়েকদিনের জন্য চলছে। হ্যাঁ, না একটার পর একটা করবে, কিন্তু এটা দিয়ে খুব দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে না। কারণ এইগুলোকে সোশ্যাল মিডিয়াকে ফলো করে, সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করে জীবনযাপন করে চলে এরকম লোকের সংখ্যা খুব কম। এগুলো যে প্রায় বিকৃত, মিথ্যা, এটা সেটা, এগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, এবং যার কারণে এখন এদের কথা মতোই বাজারে গিয়ে কিছু একটা অ্যাকশনে যাচ্ছে। আমার মনে হয় না এটা। অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি বুঝতে পারছি। দেখেন, একটাই বলি, এক লোক বলছে গরুর বংশমর্যাদা, এবং এটা 1 কোটি টাকা দাম, কি জন্য? এটা ওজন বা মাংসের জন্য না, বংশমর্যাদার কারণে। আমি জানি না, এটা এইগুলোর তো আইনের আওতায় নিয়ে আসা উচিত। গরুর কিভাবে বংশমর্যাদা তার জিজ্ঞেস করা উচিত। আমি বলবো আমাদের ভোক্তা অধিকারের শফিককে বলবো যে এটা ধরো গিয়ে কালকে, যে তুই কিভাবে এই কথা বললি, এবং এই বাটপারি করে গরুর দাম বাড়ানোর জন্য চেষ্টা করে। কিন্তু হয়তো দেখা গেছে গরু অনেক জায়গাতে এখন এত সারপ্লাস আছে অলরেডি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মজুম। আপনার কাছে একটু আসতে চাইবো, কেউ বলছেন যে ভারতীয় এই যে পণ্য বয়কটের আন্দোলন, সেটি বাস্তবসম্মত নয়, এবং ডক্টর মিজানুর রহমান বলছিলেন যে আসলে সেই অর্থে সংকট তৈরি হয়নি। আবার অনেকেই মতামত দিয়েছেন যে অর্থনৈতিক কারণে এটি সম্ভব নয়, কারণ হচ্ছে যে আমাদের বাণিজ্যিক নির্ভরতা বাংলাদেশের বিশেষ করে অনেক বেশি, খাদ্যশস্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, যে কোনো কিছুই আমাদের ভারত থেকে আসলে আনতে হয়। তো এই যে বয়কটের কথা বলছি আমরা, বা গ্রহণ বা বর্জনের কথাগুলো বলছি, এটি আসলে কতখানি কার্যকর হবে? আনলে আমরা লাভবান হই, আনতে হয় না, আমরা আনলে লাভবান হই। অন্য জায়গা থেকে আনলে আমরা আরো ক্ষতিগ্রস্ত হই, সেটা বলা ভালো। গোলাম মজিদ, আমার কাছে আপনার প্রশ্নটির এবং ইতিপূর্বে ডক্টর মিজানুর রহমানের ভাইয়ের আলোচনা থেকে দুটো জিনিস মনে হচ্ছে। আমরা দুটো বিষয়কে একসাথে বা একই নিক্তিতে দেখাটা মনে হয় ঠিক হচ্ছে না। বর্জনের একটি রাজনৈতিক প্রেক্ষাপট এবং আরেকটা হলো ভোক্তা হিসেবে বর্জনের প্রেক্ষাপট, দুটো ভিন্ন।
সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটে যে বর্জনের বিষয়টি, বিশেষ করে ভারতীয় পণ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিষয়, এবং সেখানে গিয়ে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের ইস্যুগুলো, আমার কাছে তো মনে হয় যে নির্বাচন নিয়ে তো এক ধরনের প্রশ্ন রয়েছে আসলে, এবং সেই প্রশ্নটি থেকে কেউ আমরা মুক্ত হতে পারছি না। এবং সেই জায়গাটিতে বৃহৎ রাষ্ট্রগুলোর ঐতিহাসিক যে একটা ভূমিকা থাকে, তার ভিতরে নতুন করে আমরা এখন চীন রাশিয়াকেও যুক্ত হতে দেখছি। এই আমাদের মতো উদীয়মান একটি গণতান্ত্রিক দেশে এই বড় বড় দেশগুলোর গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়াতে যে প্রভাব, এটি আমরা এই যেভাবে নির্বাচনের দুর্বলতাকে আশ্রয় করে যে ধরনের প্রভাব দেখলাম, সেটা আমাদের আসলে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করে। যেটা একটু আগে আমি আপনাকে বলেছিলাম যে এটা অসহায়ত্ব থেকেও মানুষ অনেক সময় অনেক রকমের উদ্যোগের কথা বলে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি যদিও একজন রাজনৈতিক ব্যক্তি বলেছেন, এবং ওই দলও আবার সেই পজিশনটিকে ওন করেননি, তো এটিকে একজন ব্যক্তিগত মতামত হিসেবেই তারা বলার চেষ্টা করেছেন। কিন্তু অন্যদিকে কিন্তু এটি এক ধরনের অসহায়ত্ব বোঝায় যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে ধরনের যতটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র প্রত্যাশা করি সেটি হয়তো পাচ্ছি না, এবং সেইখানে বৃহত্তর গণতান্ত্রিক দেশগুলোর যে ভূমিকা থাকার কথা আমাদের মতো দেশগুলোকে গণতান্ত্রিক চর্চাতে ঠিক রাখার ক্ষেত্রে, সেই জায়গায় তাদের যে ধরনের অঙ্গীকার থাকা দরকার সেটা অনেক সময় আমরা দেখতে পাই না। তো সেই জায়গার কারণেও মানুষের অসহায়ত্ব থাকে। তো সেটার অর্থনৈতিক উপযোগিতা খোঁজার আসলেও দরকার নেই, এবং আমি আগেই বলেছি এটার ভিতরে অর্থনৈতিক উপযোগিতাটা মুখ্য নয়, মূলত এক ধরনের পলিটিক্যাল মেসেজিং দেবার চেষ্টা হয়, এবং সেটা হয়তো এখানে কিছুটা হলেও রাজনৈতিকভাবে কোনো কোনো পক্ষ থেকে কিছুটা দেওয়ার চেষ্টা হয়েছে। আবার মাননীয় প্রধানমন্ত্রীও আবার উল্টো ভাবে তার আবার একটা ব্যাখ্যাও দিয়েছেন। আসলে সেই ব্যাখ্যাটি হলো অর্থনৈতিক ব্যাখ্যা। তার কারণ হলো যে আমাদের অর্থনৈতিক নির্ভরশীলতা পার্শ্ববর্তী দেশগুলোর উপরে এত বেশি যে আমরা এই ধরনের বর্জনের ঘোষণাগুলো দিয়ে অর্থনৈতিকভাবে এক ধরনের হাস্যকর একটা পজিশন দাঁড়াবে, কারণ ওই জায়গায় আমাদের যাবার মতো পজিশন নেই। কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা আসলে কোনো অর্থনৈতিক ভাবে কোনো দেশকে চাপে ফেলা বা নিজেদের স্বাবলম্বী করার মতো কোনো উদ্যোগ নয়, বরঞ্চ এটা এক ধরনের পলিটিক্যাল মেসেজিং দেবার চেষ্টা, সেটা ঠিক আছে। কিন্তু দ্বিতীয় যে বিষয়টি আপনি তরমুজ এবং গরুর মাংস বা অন্যান্য যে বিষয়গুলো বললেন, এটার ক্ষেত্রে আমার মনে হয় যে ভোক্তা স্বার্থ দেখার একটা নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য দেশে কিন্তু ভোক্তা স্বার্থ দেখবার জন্য সরকারের বাইরেও কিন্তু বেসরকারি বিভিন্ন রকমের কর্তৃপক্ষ থাকে, এবং সেই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে অনুপস্থিত। আমাদের এখানে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব রয়েছে, যেটা সেমি ফর্মাল বা সেমি গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, কিন্তু তারপরেও আমি বলবো যে তাদের যে পরিমাণ তাদের ইনফ্লুয়েন্স থাকার কথা, এবং ভোক্তাকে যেভাবে সচেতন করার কথা, এবং ভোক্তার বিভিন্ন ধরনের স্বার্থ হানি হলে তার যে জোরালো অবস্থান নেওয়া দরকার, সেটা হয় তার লজিস্টিক দুর্বলতার কারণে, অথবা তার প্রয়োজনীয় লোকবলের অভাবে, অথবা সম্পদের অভাবে, অথবা সরকারের পক্ষ থেকেও যথেষ্ট পরিমাণে সহযোগিতার অভাবেও হতে পারে। এই বিভিন্ন কারণেই হোক, এই কনজিউমার রাইটস গুলো আমাদের এখানে মারাত্মকভাবে কিন্তু লঙ্ঘিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেটা দেখা কিন্তু শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের এককভাবে দায়িত্ব না, এটা সরকারের বাইরেরও বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলোরও কিন্তু এই জায়গাগুলোতে জোরালো অবস্থান নেওয়া দরকার। সেই জায়গাতে আমরা আবারও সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরনের রিয়াকশন গুলো দেখি, সেটাও কিন্তু কিছুটা অসহায়ত্ব থেকেই আসে। কেননা সাধারণ মানুষের জন্য স্বার্থ দেখবার জন্য যে প্রতিষ্ঠান থাকা উচিত ছিল, জোরালো অবস্থান নেওয়া উচিত ছিল সরকার এবং সরকারের বাইরে ভোক্তা স্বার্থ দেখা, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে আন্তর্জাতিক ইস্যুগুলোতে আসি, যদি দেখি যে এই যে ইরানের এই ঘটনার কারণে তেলের দাম বেড়ে গেল, আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে, পাশাপাশি বাংলাদেশে সমন্বয় করবার জন্য তেলের দাম যখন বেড়ে গেল, তখন আদার্স অন্য সব কিছুর দামই কিন্তু বেড়ে গিয়েছে। তো সাধারণ মানুষগুলো কিন্তু এই জায়গাটায় খুবই অসহায়। এই মুহূর্তে আসলে সাধারণ মানুষজনের করণীয়টা কি হওয়া উচিত? দেখুন, সাধারণ মানুষ আজকে অসহায় না, সাধারণ মানুষ সবসময়ই আসলে মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, এবং যেহেতু উত্তরোত্তর বাংলাদেশ আন্তর্জাতিক সাপ্লাই চেইনের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে, বাংলাদেশে আয় বৃদ্ধি পাচ্ছে, মানুষের ভোগ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ফলে অভ্যন্তরীণ উৎপাদিত পণ্য দিয়ে তার চাহিদা মিটছে না।
এখন প্রচুর পরিমাণে পণ্য আনতে হয়, প্রস্তুত পণ্য, প্রসেস পণ্য, র ম্যাটেরিয়াল, কাঁচামাল, খাদ্য পণ্য আনতে হয়, এবং তার কারণে আমরা আন্তর্জাতিক সাপ্লাই চেইন গুলোর উপরে আমাদের নির্ভরশীলতা আরো বৃদ্ধি পাচ্ছে। এরকম একটি জায়গাতে যেটা চেষ্টা থাকে, প্রত্যাশা থাকে, সেটা হলো সাপ্লাই চেইন গুলো যাতে আনইন্টারাপ্টেডলি কাজ করে, যাতে অন্তত বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকে, পণ্য সরবরাহে কারো যাতে অযাচিত ইনফ্লুয়েন্স না থাকে, এটা সাধারণ মানুষ প্রত্যাশা করে। এবং সেই জায়গাতে সাধারণ মানুষের প্রত্যাশা থেকে সরকার তার যে কাজটি ডিউ ডিলিজেন্সলি সেই কাজটি করছে কিনা সরকার, সেটি সাধারণ মানুষ দেখতে চায়। তো সেই জায়গাতেও আবারও সেই সাধারণ মানুষ অসহায় বোধ করেন যখন দেখেন যে সরকারের যে দায়িত্ব, সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, সেটা উপযুক্তভাবে পালন হচ্ছে না, তখন তারা অসহায় বোধ করেন। এবং যখন আপনাদের মিডিয়ার কর্মীরা যখন বাজারের মূল্য নির্ধারণের কথা তাদের কাছে জিজ্ঞেস করতে যান, তখন তারা তাদের রিয়াকশন গুলো ওপেনলি সেখানে যান। সুতরাং সেই জায়গাতে বহির্বিশ্বে অন্তত ইনফ্লুয়েন্স করার মতো ক্ষমতা হয়তো আমাদের হয়নি, কিন্তু অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের যদি ডিস্টরশন হয়, এখানে যদি কোনো ধরনের মার্কেট ম্যানিপুলেশনের কোনো ঘটনা ঘটে, সেগুলো দেখবার জন্য যে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে কার্যকরী ব্যবস্থা নেয়। ইতিপূর্বে দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের অভিযোগ পাওয়া গিয়েছে, প্রমাণ হয়েছে, কিন্তু যথাযথভাবে তাদের বিরুদ্ধে প্রতিকার করা হয়নি তাদের, ফলে সাধারণ মানুষ কিন্তু প্রতিকার পাচ্ছেন না। এক ধরনের অসহায়তার ভিতরেই যা তার সামনে আসছে সেটাকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা আর 2 মিনিট আছে ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাইব যে গ্রহণ বর্জনের কথা আমরা বলছিলাম, এখানে আসলে আমাদের অর্জনটা কি এই গ্রহণ বর্জনের ক্ষেত্রে, নাকি শুধুমাত্র বিসর্জনই দিয়ে যাচ্ছি আমরা? না, বরং ওখানটায় যে মোয়াজ্জেম যথার্থই বলছে, আমাদের এই যে মনিটরিং এর কথা একটা শব্দ আমরা ইউজ করছি, আর কতগুলো শব্দ খুব সিন্ডিকেট মনিটরিং, এই কতগুলো শব্দ এর সাথে চলে আসছে আমাদের এই বক্তার স্বার্থ নিয়ে কথা বলতে। আর সিন্ডিকেট শব্দটাই আসছে আসলে কতিপয় ব্যক্তি একটা ভালো কাজের জন্য যখন সংঘবদ্ধ হয়, এটার ডিকশনারিতে তাই লেখা আছে, সিন্ডিকেট বলে। আর আমাদের এখানে যেটা হয়ে গেছে, কতগুলো লোক ঐক্যবদ্ধভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য যখন ঐক্যবদ্ধ হয়, হয়েছে কি আসলে পুরো ব্যবস্থাটার মধ্যে এমন হয়ে গেছে যে আপনি যদি আমাদের ইম্পোর্টের দিকে তাকান, তো ইম্পোর্টার আসলে আগে যেইভাবে ইম্পোর্টটা হইতো, ওই যে কন্টেনারে করে ছোটো ছোটো ড্রামে করে তেল আসতো, সয়াবিন আসতো, বস্তায় করে চিনি আসতো, এগুলো ছিল আমাদের ইম্পোর্ট। এখন এইভাবে চিনি আসে না, তেলও আসে না, বাল্কে আনতে হয়, মানে জাহাজে করে আসে, জাহাজে পাইপলাইন দিয়ে ঢুকে, এই পাইপলাইন দিয়ে আবার ম্যাগনাঘাটে এগুলো আবার পাইপলাইন দিয়ে ফ্যাক্টরি। তো এইটার জন্য যে মিনিমাম লট সাইজ আপনাকে কিনলে ইকোনমিক্যালি পোষাবে, এটা হচ্ছে 60,000 থেকে 65,000 মেট্রিক টন, এবং জাহাজ আছে এদেরই এই 60,000 65,000 মেট্রিক টন জাহাজওয়ালার কোম্পানি আছে 2-3টা, এর বাইরে আর কোম্পানিও নেই, আর আনতেও পারবে না কেউ। আমাদের যদি আপনি এখানটায় মনিটর না করেন যে ইম্পোর্টটা কত হচ্ছে, কারা করছে, এবং আরো ইম্পোর্টারের সংখ্যা বাড়ানো যদি না যায়, তাহলে কিন্তু আমাদের এই 5 জনের উপর নির্ভর করতে হচ্ছে। এই যে আমাদের অত্যাবশ্যকীয় কতগুলো ভোগ্যপণ্যের জন্য কেন আমাদের নির্ভরশীলতা, কারণ আর কারো তো আর ইম্পোর্ট করাই সম্ভব না। তো সরকারের উচিত হচ্ছে ছোট ছোট যারা ইম্পোর্টার আমাদের চকবাজারে, খাতুনগঞ্জে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে বিকজ অফ দিস লট সাইজ, কারণ 65,000 মেট্রিক টনের সাথে আপনি 5,000 আইন আর 2,000 আইন টিকতে পারবেন না। সেইখানে যদি কোঅপারেটিভের মতো করে তাদেরকে সংঘবদ্ধ করে ফাইন্যান্স করে যদি আপনি ইম্পোর্টারের সংখ্যা প্রতিযোগিতা বাড়াইতে পারেন, তাহলে এটা কাজের কাজ হবে, এটা হবে রিয়েল মনিটরিং। বাজারে বাজারে ঘুরে যে মনিটরিং করে, এটা কোনো মনিটরিং। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাদের জনকে এবং দর্শক আপনারা যারা দেখছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।